নমস্কার, পিএম কল্পপাগল চ্যানেলের আজকের আমাদের নিবেদন বুদ্ধদেব গুহর কলমে বাবলি। চলুন শুরু করা যাক আজকের গল্প। দিল্লি এয়ারপোর্টের ওপরে যখন প্লেনটা এলো তখন 8টা বাজতে 10। দেখতে দেখতে প্লেনটা নামতে লাগলো। ল্যান্ডিং লাইট দুটো আলোর বর্ণা বইয়ে জ্বলে উঠল অন্ধকারে। নিচের টারম্যাকের দুপাশে সারবন্দি রঙিন বাতিগুলো ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগলো। তারপর সামনের চাকা দুটো মাটি পেল। লাফিয়ে উঠল প্লেনটা। পিছনের চাকাও মাটিতে নামলো। এমন কখনো বড় একটা হয় না। পাইলট বোধহয় ঝুমার মতো কোনো এয়ার হোস্টেসের কথা ভাবছিল। ব্যাড ল্যান্ডিং, অ্যাবসলিউটলি ব্যাড ল্যান্ডিং। এমন চমৎকার আবহাওয়ায় এইরকম ল্যান্ডিং হবার কথাই নয়। প্লেনটা যখন থেমে দাঁড়ালো, ডোমেস্টিক লঞ্চের সামনে সিঁড়ি এসে লাগলো। যখন প্লেনের দরজা খোলা হলো তখনই বাবলি বুঝলো বাইরে বৃষ্টি না হলেও ঝড়ের মতো হাওয়া বইছে, গরম হাওয়া। এখনই ঝড় বৃষ্টি হবে। দিল্লি এয়ারপোর্টের লবি করিডর এসব দেখলে নতুন লোকের তাক লেগে যাবার কথা। ফায়ার ব্রিগেডসের দেওয়ালে চতুর্দিক ঝকঝকে তকতকে করছে। এখানে এসে নামলেই মন ভালো লাগে। তাছাড়া বাবলি দিল্লির মেয়েও। কাকা কাকিমা নিতে এসেছিল বাবলিকে। ওর সুটকেসটা এখনও পেতে দেরি। এখানে অবশ্য কনভের বেল্টে করে ঘুরে ঘুরে যায় মালপত্রগুলো। দমদমের মতো নয়, তাই এত বেশি সময় লাগে না। তবু কাকা কাকিমার সঙ্গে কফি খেতে গেল বাবলি। কাকা রসিক লোক, একদম বাবার মতো। কাকিমা রাশভারী, গম্ভীর। বাবলি জানে কাকিমা বাবলিকে পছন্দ করেন না, কিন্তু কি করা যাবে? এই পৃথিবীতে সকলের কি পছন্দ হয় সকলকে? কাকা বললেন, বুঝলি ভাবি, আমার এক বন্ধু আছেন এখানে, ইনকাম ট্যাক্সের কমিশনার। তুই তার কাছে গিয়ে 2-1 দিন তালিম নিয়ে না। বাবলি হাসল, বলল, আহা, আমরা এতদিনে মৌসুরিতে নাগপুরে কি করলাম তাহলে? কাকা হাসলেন, বললেন, কি করলি তা তো আর জানি না, কিন্তু আর যাই করিস কাজ শিখিসনি মোটেই। বাবলি কপট রাগের সঙ্গে বলল, তোমাকে অ্যাসেসমেন্ট করলেই বুঝবে কাজ শিখেছি কিনা। তখন ছেড়ে দে বলে তুমি কাঁদতে বসবে। কাকা হাসলেন, বললেন, আরে এটাই তো তোদের ভুল ধারণা রে। কাজ শেখা মানেই বুঝি লোকের উপর অত্যাচার করা? যে ভালো কাজ জানে সে সবসময় ফেয়ার অ্যাসেসমেন্ট করে। তার অ্যাসেসমেন্ট কখনো অ্যাপিলে যায় না, এবং অ্যাপিলে গেলেও তা সবসময় কনফার্মড হয়। এমনভাবে কাজ করবি যেন কাজে সুনাম হয়। দাদার মুখ রাখিস ভাবি, বুঝলি ভাবি? কাকিমা বিরক্তির গলায় বললেন, কাজের কথা তো পরেও বলা যায়। এয়ারপোর্টে যদি সব কথা বলে শেষ করবে তাহলে আমাকে আনা কেন? কাকা লজ্জা পেয়ে বললেন, আরে সরি, বল বাবলি, ইম্ফল কেমন দেখলি? বাবলি বলল, দারুণ। আর শুধুই কি ইম্ফল, নাগাল্যান্ডও গিয়েছিলাম জানো? কাকা অবাক হলেন। কই, যাওয়ার কথা ছিল না তো? না, কথা ছিল না। ওয়েদারের জন্য ইম্ফলের ফ্লাইট পরপর 4 দিন ক্যান্সেল হলো। তারপর এয়ার ইন্ডিয়ার পাইলটদের স্ট্রাইক। পরে অবশ্য স্ট্রাইক ভেঙে গেল, নইলে আর আসলাম কি করে? রিস্ক না নিয়ে মিশমশাই একজন স্কট ঠিক করে আমাকে মন্টি মামার বাগানে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছিল। ইম্ফল থেকে কোহিমা, তারপর ডিমাপুর, আবার ডিমাপুর থেকে বাগান অবধি ট্রেনে, তারপর দমদমে মন্টি মামাদের কোম্পানির প্লেনে আসলাম। কাকা কফির কাপটা নামিয়ে রাখতে রাখতে বললেন, বুঝলাম, কিন্তু এসকর্টটি কে? কোনো নাগা সন্ন্যাসী নাকি? এই অসভ্য বলে বাবলি কাকাকে বকল। কাকিমা বললেন, তোর কাকুর বরাবরই কথাবার্তা ওরকম, কার সঙ্গে কি বলবে তার কোনো বাজ বিচার নেই। কাকা বললেন, তা কিন্তু ঘুরে যাচ্ছে, বললি না বাবলি এসকর্টটা কে? বাবলি বলল, আরে না, নাগা ফাগা নয়, একেবারে সাদামাটা একটা ক্যাবলা ট্যাবলা বাঙালি ভদ্রলোক, মেসোমশাইয়ের অফিসেই আছেন। কাকা ঘুরে বসে বললেন, দাঁড়া, আমার বন্ধু বাণীরূপের ভাই ওখানে, অভি সেই ন তো?
তোর মেসোমশাইয়ের অফিসেই আছে। বাবলি এবার বেশ ঘাবড়ে গেল। নার্ভাস লাগলো ওর। ওই ক্যাবলা লোকটাকে সকলেই এক নামে চিনে ফেলবে তা কি ও ভেবেছিল? বাবলি ঢোক গিলে বলল, সে ভদ্রলোকের নামও তো অভি। জানি না তোমার বন্ধুর ভাই নাকি। পৃথিবীতে তো সব জায়গায় তোমার একজন করে বন্ধু আর তার ভাইদের রেখেছ। কি করে জানবো বলো? কি একটা নাম, অভি। তা কি দুজনের হতে পারে না? ও এবার উত্তেজিত হয়েই উঠে দাঁড়ালো। বললেন, তোর স্কোরটা যদি সেই হয় তাহলে তোর অনেক জন্মে তপস্যার ফল রে ভাবি। জানিস, বহুদিন ওরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেউ বেরোয়নি লন্ডনের স্কুল অফ ইকোনমিক্স থেকে। বাবলির একবার মনে হলো মাথা ঘুরে পড়ে যাবে ও। প্রতিবাদ করেও বলল, এ তাহলে অন্য কোনো অভি হবে। এ বিলেত ফিলেত যায়নি, একেবারে কেবলা গণেশ গো কাকু। এ সে হতেই পারে না। তাছাড়া লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাশ করা ছেলে ইম্ফলে পৌঁছতে যাবে কেন? কিন্তু কাকা ছাড়িবার পাত্র নন। ইতিমধ্যে মাল এসে পৌঁছানোর খবর অ্যানাউন্সমেন্ট হয়েছে। ওরা সকলেই উঠে সেদিকে এগোল। কাকু আবার বললেন, কেমন দেখতে বলতো? বাবলি বলল, ভীষণ আনইমপ্রেসিভ চেহারা। তারপর বলল, এরকম দেখতে। সব শুনে কাকা বললেন, হায় হায়, করেছিস কি রে? অভিকে দিয়ে গাড়ি চালিয়ে তুই ট্যান্ডাই ম্যান্ডাই করে বেরিয়েছিস। তোর পা ধোয়া জল খেয়ে এলি না কেন এক ঘড়া? সকাল বিকেল খেলে তোর মগজ খুলতো। অভিকে আমি ছেলেবেলা থেকে চিনি। ওর সবচেয়ে বড় গুণই যে ও একেবারে আনএসুইমিং। দেখে কিছু বোঝার উপায় নেই, কোনো অহংকার নেই নিজের সম্বন্ধে, একেবারে খাঁটি ছেলে। তুই জানিস না ও আমাদের কত বড় গর্ব। তোর এই অ্যাচিভমেন্টটা তোর আইআরএসে সাকসেসফুল হওয়ার অ্যাচিভমেন্টের থেকেও বড়। কোন অ্যাচিভমেন্ট? বিস্ময়ে শুধালো বাবলি। এই ভবিষ্যতে ট্যান্ডাই ম্যান্ডাই করার অ্যাচিভমেন্ট। কাকিমা এতক্ষণে কাকার কথায় মজা পেয়েছেন। উনি হাসছিলেন। বললেন, অভিকে আমিও চিনি। তুই যা মেয়ে, তাকেও ছাড়িসনি বোধ হয়। নাকানি চোবানি খাইয়েছিস নিশ্চয়ই। বাবলি একেবারে চুপসে গিয়েছিল। বলল, আরে না, আমি কি সকলের সঙ্গে ইয়ার্কি মারতে পারি নাকি? তারপর চিনি না জানি না। কি যে বলো তুমি কাকিমা? কাকিমা বললেন, কি জানি, তোকে কিছুতেই বিশ্বাস নেই। মালপত্র কালেক্ট করে এয়ারপোর্ট থেকে ওরা যখন বেরোলো তখন বাইরে জোরে ঝড় বৃষ্টি হয়ে আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে গেছে। দিল্লি এয়ারপোর্টের সামনেটাতেই ভীষণ জল জমে। ওই জায়গাটায় সাবধানে বেরিয়ে কাকা গাড়ির স্পিড বাড়ালেন। হু হু করে হাওয়া আসছিল ঠান্ডা। বাবলি সামনের সিটে কাকার পাশে বসেছিল, কাকিমা পেছনে বসেছিলেন। কাকা কাকিমা কী সব টুকরো টুকরো কথা বলছিলেন। বাবলির কানে যাচ্ছিল না। বাবলি মনে মনে অনেক দূরে চলে গিয়েছিল। বাবলির মনের চোখে ভেসে এসছিল সেই নাগা পাহাড়ের কাঠুরের ঘর, সেই ভয়, সেই ঠান্ডা, সেই সব কিছু মনে পড়ে যাচ্ছিল। আর চোখের সামনে ভেসে উঠছিল কাঠের আগুনের সামনে বসে থাকা একটা ছেলে মানুষ, সরল, আন্তরিক, দায়িত্বজ্ঞান সম্পূর্ণ, চিন্তিত মুখ। বাইরের অন্ধকারে পাশ ফেরানো, মাথা ভরা এলোমেলো চুলে ভরা একটি শিশুসুলভ মুখ। পুরনো দিল্লির ভাঙা দুর্গ তোরণগুলোর মধ্যে অন্ধকারে ভিজে হাওয়াটা শীষ তুলেছিল। বাবলির বুকের মধ্যেও কিসের যেন শীষ উঠেছিল। বাবলি জানে না বাবলি কি করবে, কি ওর করা উচিত। ভয়ে, আনন্দে, অনুশোচনায় বাবলির গলা শুকিয়ে আসতে লাগলো। হঠাৎ কাকিমা বললেন, কাল সকালে একবার কালীবাড়ি যাব ভাবছি। তুই যাবি বাবলি? না, তুই তো আবার মেম সাহেব। বাবলি ভগবান টগবান মানে না। বাবলি বরাবরই বলে ট্রাস। এমনকি এ পর্যন্ত কোনো পরীক্ষা দেওয়ার সময়ও কোনো ঠাকুর দেবতার ছবিকেও প্রণাম করে যায়নি বাবলি। কিন্তু বাবলি বলল, বেশ তো কাকিমা, যাব তোমার সাথে। পরশুদিন নতুন জীবন আরম্ভ হবে, নতুন চাকরি। একবার না হয় তোমার সঙ্গে যাবই, তোমার যখন এতই ইচ্ছা। কাকা স্টিয়ারিং ধরে হেডলাইট জ্বালানো পথে সামনে চেয়েছিল। বাবলির এই কথায় হঠাৎ চকিতে মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালেন। তাকিয়েই আবার রাস্তার দিকে মুখ করলেন। বাবলি বলল, কি কাকু, কি হলো? কাকা একটা মোড় নিতে নিতে বললেন, হ্যাঁ, না কিছুই হয়নি, কিন্তু হতে পারে।
কাকিমা চোখের হাতে ভালো দেখতে পান না, কোনোদিনই না। বললেন, কি গো, রাস্তায় কোনো গোলমালের কথা বলছো? কাকা হেসে উঠলেন হো হো করে। বললেন, গোলমাল তবে রাস্তায় নয়, একেবারে ঘরের মধ্যেই মনে হচ্ছে। কেস খুব জন্ডিস। বাবলি যেন কিছুই বুঝতে পারেনি এমনভাবে বলল, কাকামণি, তুমি কখন যে কি বলো আর কি ভেবে কি বলো তুমিই জানো। তোমার এই হেয়ালি হেয়ালি কথা থামাও তো, তাড়াতাড়ি বাড়ি চলো, আমার ভীষণ খিদে পেয়েছে। কাকা আবার হাসলেন, বললেন, খিদে তো আমারও পেয়েছে। হাও মাও খাও, চেনা মানুষের গন্ধ পাও। বাড়ি পৌঁছে সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলো বাবলি। কাকিমাকে বলল, কাকিমা, সেই ভোরবেলা চা বাগানে চান করে বেরিয়েছি, ঘেন্না করছে, ভালো করে চান করব, চান করে তারপরে খেতে বসবো। তুমি কিষান সিংহকে খাবার ঠিকঠাক করতে বলো। ঘরে ঢুকে বাবলি আয়নার সামনে এসে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়েই নিজেকে ধিক্কার দিল বাবলি। আয়নার ওর পাশে ও ঝুমার চেহারাটাকে কল্পনা করে নিল। কল্পনায় ওর পাশে ঝুমাকে দেখে ও লজ্জায় মরে গেল। ছি ছি, কি বিচ্ছিরি ফিগার বাবলির। আর মুখশ্রী বা কি, তাকানো যায় না। ইস, এই প্রথমবার জীবনে সে নিজে সুন্দরী বলতে যা বোঝায় তা নয়। তার ফিগার ভালো নয় বলে বাবলি আক্ষেপ করল। আজ এই মুহূর্তে ও জানতে পারল, মেয়েদের আর যে গুণী থাক, চিত্রাঙ্গদা হলে, মেয়েরা মেয়েসুলভ সৌন্দর্যের অধিকারী না হলে অর্জুনরা কোনো অর্জুনই তাদের মুখে নারীকে আবিষ্কার করতে পারে না। এই প্রথম জীবনে প্রথমবার বাবলি হেরে যাওয়ায়, ফেল করায় ভয় পেল। এ পরীক্ষায় যে ওর কখনো বসতে হবে তাও বুঝতে পারেনি, স্বপ্নেও ভাবতে পারেনি। ও কি জানতো পৃথিবীর সমস্ত মেয়েকেই এই মেহেলি পরীক্ষায় কোনো না কোনো সময় বসতেই হয়? অভির অনেক রাত হয়ে গেল ইস্ফল পৌঁছাতে পৌঁছাতে। এত রাতে ও আর বাবলির মেসোমশাইয়ের বাড়িতে গেল না। ডিমাপুর থেকে বেরিয়েছিল সকাল 4টেতে, এখন প্রায় রাত 11টা বাজে। এই ছোট শহরে রাত 11টা মানে অনেক রাত। বাড়ি ফিরে গাড়ি গ্যারেজ করে ও বাড়ি ঢুকেই সোজা টেলিফোনের কাছে গেল। তারপর কি মনে করে দেরাজ খুলে গ্লাসে একটা বড় হুইস্কি ঢেলে জল নিয়ে একটা বড় চুমুক লাগিয়ে এসে ফোন তুলল। ফোনটা অন্য প্রান্তে বাজছিল করে। কোনো প্রসিত ভৃত্যাকারের কাছে স্বামীর খবর বয়ে নিয়ে আসা কোনো রূপকথার পাখির মতো ফোনটা ডাকছিল। অনেকক্ষণ পরে বাবলির মাসি ফোন তুললেন। কি যেন চেবাচ্ছিলেন তিনি। বললেন, হ্যালো, আমি অভি বলছি। মশলা চিবোতে চিবোতেই বৌদি বললেন, অভি, বাবা বাঁচালে, তো চিন্তায় ছিলাম না আমরা। তোমরা নাকি পথে গাড়ি খারাপ হয়ে নাগা পাহাড়ে ছিলে এত রাত, কি ডেঞ্জারাস ব্যাপার। অভি অবাক হলো, বলল, এ খবর ইতিমধ্যে এখানে পৌঁছালো কি করে? তোমার দাদা আজ সকালে 8টার সময় ডিমাপুরে ট্রাম কল করেছিল। ওই দস্যি মেয়েই নিশ্চয়ই জোর করে তোমাকে সেই দিন যেতে বলেছিল ডিমাপুর। নইলে তোমাকে তো তোমার দাদা বারবার বলে দিয়েছিল কোহিমায় নাইট স্পেন্ড করতে। কি যে করো না তোমরা। তোমরা দুজনেই সাফিয়েন্টলি গ্রোন আপ। তোমাদের কাছ থেকে আরও একটু গুড সেন্স আশা করেছিলাম। এমন সময় ফোনের কাছ থেকে বড় সাহেবের গলার স্বর শোনা গেল, আমায় দাও। অমনি বৌদি বললেন, নাও, তোমার দাদার সঙ্গে কথা বলো। বড় সাহেব ফোনটা হাতে নিয়ে বললেন, অভি, তুমি নিশ্চয়ই খুব টায়ার্ড। পোর ইয়োরসেলফ আ স্টিফ ড্রিঙ্ক অ্যান্ড হ্যাভ আ নাইট হট বাথ। ভালো করে খাওয়া দাওয়া করো অ্যান্ড দেন গো টু বেড। তারপর একটু থেমে বললেন, কাল অফিসে কথা হবে, গুড নাইট। অভি জানে বড় সাহেব কাল অফিসে কি কথা বলবেন তাকে। ফাঁকা ঘরে পাইপটা ধরিয়ে উনি বলবেন, কংগ্র্যাচুলেশন, ইউ আর আ ফার্স্ট ওয়ার্কার। অভি বাজি ফেলতে পারে এ বিষয়ে। সোফায় বসে পড়ে হুইস্কির গ্লাসে আরেকটা চুমুক দিয়ে অভি ভাবল,
এই জন্যই এত উন্নতি হয়েছে ভদ্রলোকের। এই সময় ওই ভদ্রমহিলার হাত থেকে অভিকে উনি না বাঁচালে ঠায় 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর প্রলাপ শুনতে হতো। সত্যি, মেয়েরা টেলিফোনে বিনা কারণে এত বেশি কথা বলে যে তা কেউ জানে না। এর থেকে কোনো ওষুধই নেই। বিস্কিটা শেষ করে উঠে গিয়ে গরম জলের শাওয়ারের নিচে দাঁড়ালো। হিম হিম বর্ষার রাতে ইস্ফলে দিল্লিতে চান শেষ করলো বাবলি। বাবলি গা দিয়ে সাবানের গন্ধ বেরোচ্ছিল। বেডরুমের দরজাটা বন্ধই ছিল, পেলমেটের নিচে পর্দাও। বাবলি কিছু না পরে এসে আয়নার সামনে দাঁড়ালো। ভালো করে পাউডার মাখলো সারা গায়ে, আয়নার সামনেই দাঁড়িয়ে। তারপর ভেতরে জামা প্যান্টি সায়া পরা হয়ে গেলে একটা হালকা সাদা কালো ফুল ফুল ছাপা শাড়ি পরল বাবলি। কেন জানে না, বাবলির খুব ভালো লাগছিল। উড়তে ইচ্ছা করছিল বাবলির, পাখির মতো। বাবলির 5ম অধ্যায়। গতকাল অফিসে জয়েন করেছে বাবলি। দিল্লির মথুরা রোডে সেন্ট্রাল রেভিনিউ বিল্ডিংসে বাবলির অফিস। লম্বা করিডোরের দুপাশে সারি সারি ঘর। বাবলির ঘরের সামনে ছোট বোর্ড ঝুলছে বার্নিশ করা, তার ওপরে সাদায় লেখা মিস বি সেন, IRS। সেদিন 3-4টে হেয়ারিং ছিল। বেশ নার্ভাস লাগছিল বাবলির। কথা খুব কমই বলেছে। ব্যালেন্স শিট ও প্রফিট শিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখে দেখে যা যা ডিটেইলিংসের দরকার নিয়েছে। ধারের জন্য কনফার্মেশন লেটার্স, ব্যাংকের ওভারড্রাফটের লিমিটের চিঠি, গ্রস মুনাফার স্টেটমেন্ট, সান্ট্রি এডিটরসের লিস্ট, পারচেজ ও সেলের লিস্ট 50,000 টাকার ওপর, ইত্যাদি ইত্যাদি। উকিলদের মুখ দেখে বাবলি পরিষ্কার বুঝতে পারছে যে তাদের মুখে একজন আকাট রং রুটের সামনে যে তারা বসে আছেন এ ভাব পরিস্ফুট। বাবলি মনে মনে হেসেছে, বলেছে কিছুদিন যাক, ও কাজ পিক আপ করে নেবে। ওর আশেপাশের ঘরে অনেক প্রমোট অফিসার আছে, বয়সে বড়, ভালো কাজ জানেন। ও IRS ডাইরেক্টর রিক্রুট, তাই ওদের অনেকের চেয়ে ও সিনিয়র, কারণ ও ক্লাস 1 হয়েই জয়েন করেছে। ও জানে ডিপার্টমেন্টে বেশ মনোমালিন্য আছে এ ব্যাপারে, কিন্তু সেটা ওর দোষ নয়, নিয়মের দোষ। মাঝে মাঝে ওর মনে হয়েছে যে এই রকম প্রকারভেদ করাটা অন্যায়, তাই প্রত্যেক সিনিয়র্স অথচ ক্লাস 2 অফিসারের সঙ্গে যথেষ্ট সম্মানের সঙ্গে ব্যবহার করেছে ও। ও জানে কাজ শিখতে হলে এদের সাহায্য ওর দরকার হবে। ওর অফিসের যিনি বড়বাবু, বয়স্ক একজন টাকমাতা ভদ্রলোক, হরিয়ানার ভদ্রলোক। তাকে দেখে কথাবার্তা শুনে বাবলির মনে হয়েছে যে তিনি বাবলিকে নিয়ে খুব খুশি। কার্যত তিনি এখন থেকে অফিসার, কারণ এই অল্প বয়সী বাঙালি মেয়েটি এখনো কাজ কিছুই জানে না। তিনি যা ইচ্ছা করবেন তাই বাবলিকে দিয়ে সই করিয়ে নেবেন। বাবলি তাই প্রথম থেকেই সাবধানে আছে, কিছু না বুঝে না জেনে সই করবে না। আজ সকালে রিফান্ড অর্ডার সই করাতে এনেছিলেন উনি, 40,000 টাকার। বাবলি ভাবল, এত বড় রিফান্ড অর্ডার সই করার জন্য এত সকালে ভদ্রলোকের এত তাড়াহুড়ো কেন? বাবলি বলল, পরে হবে, ফাইল টাইল দেখে নেব একবার। বড়বাবু বললেন, কমিশনার বলেছেন রিফান্ড ফেলে রাখা চলবে না। বাবলি বলল, তা হোক। বাবলি জানতো না চাকরির দ্বিতীয় দিনেই এইরকম নাজেহাল হবে। একটু পরে ইন্সপেক্টিং অ্যাকাউন্ট কমিশনার তাকে ডেকে পাঠালেন। ভদ্রলোক গুজরাটি, ভীতু চেহারা। এরকমের চেহারা হয় না, যাদের দেখলেই মনে হয় চাকরি রাখতেই বেচারা হিমশিম খেয়ে যাচ্ছেন। জীবনের অন্য কোনো দিকে, অন্য কোনো বিষয় আর কোনো উৎসুক্য আবিষ্ট নেই, সেই রকম। ভদ্রলোকের মেজাজ রুক্ষ, বোধহয় স্ত্রীর সঙ্গে বনিবনা নেই, অথবা কোষ্ঠকাঠিন্যে ভোগেন। উনি বললেন, আপনি কিসের জন্য রিফান্ড ভাউচারে সই করেননি? কমিশনারের কাছে এসএসসির উকিল কমপ্লেন করেছে। আপনি কি মনে করেন আপনি নিজের টাকা দিচ্ছেন এসএসসিকে? বাবলি আমতা আমতা করল, বলল, তা নয়, আমি ফাইলটা দেখে নিয়ে দিতে চাই, একটু সময় লাগবে স্যার। উনি বললেন, আমি বলছি ম্যাডাম, এক্ষুনি দিয়ে দিন। বাবলি বলল, তাহলে আপনি লিখিত অর্ডার দিয়ে দিন স্যার। ভদ্রলোক অগ্নিশর্মা হয়ে গেলেন, বললেন, আপনার সাহস তো কম নয়, কাল জয়েন করেই তো অনেক কথা শিখেছেন, অত কথায় কাজ নেই।
এক্ষুনি দিতে বলছি, দিন। লিখিত অর্ডার পাবেন না। বাবলি বললেন, তাহলে সময় লাগবে, ফাইল না দেখে আমি দেব না। ভদ্রলোক এবার চুপ করে গেলেন। বললেন, আপনি যেতে পারেন। বাবলি ঘর থেকে বেরিয়েই এসেই বুঝল কাজটা ভালো করেনি, কারণ ইনিই বাবলির কনফিডেন্সিয়াল রিপোর্ট লিখবেন, যার ওপর ওর উন্নতি নির্ভর করবে। কিন্তু বাবলি মনে মনে বলল, যা হবে তা হবে। নিজে লিখেও দেবেন না, খালি টেলিফোনে আর মুখে মুখে ছড়ি ঘোরাবেন, তাতে হবে নাকি? না, রিফান্ড অর্ডার সই করবে বাবলি। পরে কোনো গোলমাল হলে এজি এডিট ধরবে তাকে, ঝামেলা হলে বাবলিরই হবে, ওদের আর কি। বাবলির সহকর্মীরা সকলেই বলেছিলেন যে অফিসারদের কাজ করার ইচ্ছা প্রায় সবই নষ্ট হয়ে গেছে গুচ্ছের রিপোর্ট রিটার্নের ঝামেলায় আর এই এডিটের মাতব্বরিতে। বেশিরভাগ রিটার্ন ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলা যায়, তা সরকারের পয়সা। নষ্ট হয় অফিসারদের আত্মবিশ্বাস, করদাতাদের বিশ্বাস সরকারের ওপর। এ সময় আসল কাজ করলে অনেক কাজ করা যেত। বাবলি মনে মনে ভাবল, যেমন সমস্ত তরুণ অনভিজ্ঞ লোকই নির্দ্বিধায় ভাবে যে সে নিজের হাতে হাল ধরলে যখন ও উঁচু পদে যাবে তখন এসব অব্যবস্থা ঠিক করে দেবে। কিন্তু দুদিনেই বাবলি বুঝতে পারছে যে সরকারি চাকরিতে নিজের কর্মদক্ষতা, নিজের স্বাধীনতা, নিজের মতামত নিয়ে টেকা যায় না। একটি বিরাট মেশিনের কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা নেই, কিছু উৎপাদনের ক্ষমতা নেই, তার একটা ছোট্ট অনামা যন্ত্র হিসাবে তাকে সারা জীবন এখানে সেটে থাকতে হবে মাসান্তে কিছু টাকার জন্য। দুদিনেই বাবলির ঘেন্না হয়ে গেছে এই চাকরির ওপর। এখন ওর এই জীবন। অফিস করে, বাড়ি আসে, বাড়ি ফিরে ভালো করে গা ধোয়া, তারপর কাকা কাকিমার সঙ্গে জমিয়ে বসে চা খাওয়া, তারপর নিজের ঘরে অথবা দোতলার বারান্দায় বসে থাকে আলো নিভিয়ে। দিল্লিতে এই জুন জুলাই মাসটাই সবচেয়ে খারাপ। এমন ভ্যাপসা গরম পড়ে যে সে বলার নয়। অবশ্য বৃষ্টি হলেই খুব প্লেজেন্ট। বাড়ি হাউস খাস এনক্লেভে। বারান্দায় বসে দূরের ককা জমি, পোড়া বাড়ি চোখে পড়ে। ও যখন ছোট ছিল তখন এসব বাড়ি হয়ে যায়নি চতুর্দিকে। বিকেলে রুক্ষ মাটি ও পাথুরে জমিতে গজিয়ে ওঠা নানা গাছগাছালির আড়াল থেকে তিতিরের ডাক শোনা যেত যখন সন্ধ্যা হয়ে আসতো। বেশ নিরিবিলি ছিল এই অঞ্চলটা। যখনই একা থাকে তখনই মনে পড়ে যায় অভির কথা। বারান্দায় অন্ধকারে বসে প্রায় অভির কথা ভাবে বাবলি। বেশ খারাপ আছে অভি, এতদিন হয়ে গেল একটা চিঠি লিখতে পারলো না ওকে। ও যে লিখতে পারতো না তা নয়, কিন্তু ওর লজ্জা লজ্জা করে। লজ্জা করাটা মেয়েদের ধর্ম, মেয়েদের স্বভাব। লজ্জা ভাঙাটা পুরুষদের কর্তব্য। তাই প্রথম চিঠি অন্তত অভিই লিখতে পারত। পত্রালাপের সূত্রপাত ঘটলে তারপর বাবলি কিপ আপ করত। কে জানে ঝুমা দেবী ইতিমধ্যে তার কুয়োকজাল ছড়িয়েছেন কিনা অভির ওপর। ওসব মেয়ে সব পারে, ওদের কাজই এই ভালো ভালো ছেলের মাথা খাওয়া। বাঘিনীর মতো এক এক করে মাথা খেয়ে ওরা নম্বর গোনে। কত যৌবনা হয়ে গিয়ে বারান্দায় মোড়ায় বসে পায়ের ওপর পা তুলে যৌবনে ওরা কতজনের মাথা চিবিয়ে খেয়েছিল, কত জনকে পাগল করেছিল, কত জন ওদের জন্য আত্মহত্যা করেছিল, কত জনের ঘর ভেঙেছিল ওরা, তার হিসাব করে। বাবলি জানে না ওরা কি চায়। বোধহয় ওদের পুরুষ ভোলানোর ক্ষমতা বারংবার প্রয়োগ না করে ভোতা হয়ে যায়, মরচে পড়ে যায়। তাই বোধহয় ওরা কোনো সময় নিশ্চিন্ত থাকতে পারে না। গতকাল বাবলি ইন্দিরা চাওলাকে ফোন করেছিল। ও দিল্লি ইউনিভার্সিটিতে ইতিহাস পড়াচ্ছে। ইন্দিরার সঙ্গে ঝুমার যোগাযোগ আছে। ইন্দিরাই বলছিল যে ঝুমা ইস্পল যাবে বেড়াতে। সামনের মাসে গিয়ে নাকি 15 দিন থাকবে। জায়গাটা নাকি চমৎকার লাগে ওর। বাবলি কি করবে জানে না। ও কি অভিকে সত্যি ভালোবেসে ফেলেছে? ভালোবাসা মানে কি? কারোর জন্য মন খারাপ হওয়া, কাউকে বারবার মনে পড়া, কারোর সঙ্গে নিজের মতের মিল হওয়া, নিজের রুচির মিল, শখের মিল হওয়া। বাবলি তা জানে না। তবে বাবলি এ কথা বোঝে, ঝুমার সঙ্গে দমদম এয়ারপোর্টে দেখা না হলে, কাকা অভির এত প্রশংসা না করলে
অভির প্রতি তার যে দুর্বলতা জন্মেছিল সেটাও ভুলে যেতে পারত। অভিকে ছেড়ে এসে আউট অফ সাইট আউট অফ মাইন্ডে বিশ্বাস করবে ভেবেছিল, কিন্তু সেই বিশ্বাস আর রইল না। মুখের বাইরে সে থাকতে পারে, কিন্তু মনের বাইরে সে নয়। মনের মধ্যে সবসময় ঘুরে ফেরে। ভিতর থেকে খাওয়ার ডাক এলো। বাবলি খাওয়ার ঘরে গিয়ে যে চেয়ারে ও রোজ বসে সে চেয়ার টেনে বসলো। কাকা পায়জামা পাঞ্জাবি পরে এলেন চান টান করে। গল্পগুজব করতে করতে খাওয়া শেষ হলে কাকিমাকে কাকা বললেন, ওগো, আমার জন্য একটা সিগারেটের প্যাকেট বের করে আনো তো শোয়ার ঘরের ড্রয়ার থেকে। কাকিমা উঠে যেতেই কাকা চোখ বড় বড় করে বললেন, এই ভাবি, কি খাওয়াবি বল? পাবলিক অবাক হলো, বলল, কেন, কিসের জন্য? কাকা বললেন, অভি আসছে 3 দিনের জন্য দিল্লিতে, দিল্লি ইউনিভার্সিটির একটা সেমিনারে, অগাস্টের প্রথম সপ্তাহে, এখনো 2 মাস। কি বুঝলি? বাবলি মুখের ভাব এই রকম রেখে বলল, আসছে তো আসছে, তোমার বন্ধুর ভাই আসছে, তাতে তুমি উল্লসিত হও, আমার তাতে কি? কাকা কপট বিস্ময়ের সঙ্গে বললেন, সে কি রে, তোর কোচওয়ান আসছে, তোর বডিগার্ড, তোর এত দেখাশোনা করলো, তুই নেমন্তন্ন করবি না? বাবলি বলল, তুমিই তো আমার গার্জিয়ান, নেমন্ত্রণ করলে তুমিই করবে। কাকা বললেন, বাবা, আমিই গার্জিয়ান? তাহলে বেশ, এই কথাটা যেন ভবিষ্যতে মনে থাকে। গার্জেনের পারমিশন ছাড়া এক পা এদিক ওদিক করছে তো পা ভেঙে দেবো। বাবলি আনন্দে লজ্জায় সবকিছু মিলিয়ে হেসে উঠল, বলল, হ্যাঁ, পা ভাঙতে দিচ্ছি তোমাকে। পরদিন বাবলির কাছে চিঠি এলো বাবলির মাসির, ইম্ফল থেকে। উনি লিখেছেন, বাবলি, অভি দিল্লি যাচ্ছে, 3 দিন থাকবে, ওকে একদিন ভালো করে নেমন্তন্ন খাওয়াস, তোর জন্য এত কিছু করেছে ও, তুই তো কম জ্বালাসনি। ওর সঙ্গে নিমেষ আর বাণীর মানে তোর কাকা আর কাকিমার জন্য 2টো মণিপুরি খেস পাঠাচ্ছি, ওদের বলিস মাঝে মাঝে চিঠি দিস না কেন, তোর যে কি স্বভাব বুঝি না। যখন কাছে থাকিস তখন তো সব সময় গলায় ঝুলে থাকিস, মনে হয় আমায় না দেখলে একদিনও বুঝি বাঁচবি না। আর চোখের আড়াল হলে মনে করার উপায় থাকে না যে এক সময় মাসি বলে কাউকে চিনতিস। ইতি রূপমাসি। বাবলি চিঠি পড়ে মনে মনে লজ্জিত হলো। সত্যি ওর বড় দোষ, চিঠি লিখতে যেন জ্বর আসে গায়ে। আগস্টের প্রথম সপ্তাহ, 2 মাস বাকি আছে এখনো। বাবলি একটা দারুণ কাজ করলো। কাকাকে ধরে কাকার এক বন্ধুর মাধ্যমে, যিনি দিল্লির জিমখানা ক্লাবের মেম্বার, জিমখানা ক্লাবে টেনিস খেলার বন্দোবস্ত করে ফেললো তার জন্য গেস্ট হিসাবে। কাকা খুশি হলেন, কাকিমা খুশি হলেন না। বললেন, যখন খেলাধুলার বয়স তখন ঘরে বসে বই পড়েছিস, আর এখন বুড়ো বয়সে হাত পা ভাঙার দরকার কি? যে যাই বলুক, বাবলির স্বভাব নয় নিজের অমতে চলা কি অন্যান্য কারোর মতামত গ্রাহ্য করা। তাই সে ছুটির দিনে ঘন্টা করে টেনিস খেলা শুরু করে দিল। মার্কারের সঙ্গে খেলতো, বেশ লাগতো। সকালের রোদ্রে দৌড়াদৌড়ি করে খেলতে হার্ড কোর্টের মেরামের গন্ধ, টেনিস বলের গন্ধ, হাওয়াতে বেড়ার ধারে লতানো ফুলের ভেসে আসা গন্ধ, এসব মিলে ভারী ভালো লাগলো বাবলির। দুঃখ হলো এতদিন কেন খেলাধুলা করেনি বলে। 1 মাস পরেই নিজের ঘরে নিজেকে অনাবৃত করে দেখল বাবলির চেহারা সূর্যের আশীর্বাদ লেগেছে। কলার বনের কাছে 2 বুকের ওপর দিকটা, ঘাড় গলা সব রৌদ্রে পুড়ে বাদামি হয়ে গেছে। পায়ের নিচে পায়ের যে অংশটুকু অনাবৃত থাকে সেটুকুনিও বাদামি হয়ে গেছে। বাবলির সমস্ত শরীরের মনে একটা নতুন পুলক লেগেছে। শুধু বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে বা শুয়ে থাকতে যে এত আনন্দ, যারা কখনো খেলাধুলা করেনি তারা বোধহয় কখনো জানেনি। বাবলির ওজন কমে গেছে 1 কেজি 2 সপ্তাহতেই। খেলার সঙ্গে সঙ্গে ডায়েট কন্ট্রোলও করছে ও। পুরো 2 মাস খেলার পর মার্কার গ্যারান্টি দিয়েছে 5 কেজি ওজন কমে যাবে। মুখে বেশি মাংস থাকলে মানুষের মুখের অভিব্যক্তি নষ্ট হয়ে যায়। আশ্চর্য, বাবলি এতদিন এসব নজরেই করে দেখেনি।
রোজ সকালে ক্লাবে খেলে, তারপর ক্লাবেই চান টান করে জামা কাপড় পরে বাবলি যখন ওখান থেকে সোজা অফিসে যেত, তখন দারুণ ফ্রেশ লাগতো বাবলির। চরচন করে খিদে পেত, সমস্ত শরীর হালকা হালকা মনে হতো। অফিসে পৌঁছে সকাল সকাল ক্যান্টিন থেকে টোস্ট আর ডিম আনিয়ে খেত। লাঞ্চে বাড়ি থেকে কাকিমার কিষান সিংকে দিয়ে খাবার পাঠাতেন হটকেসে করে। বাবলির দিনগুলো এরকম করেই হই হই করে হেসে খেলে কাজ করে কি করে যে কেটে যাচ্ছিল তা বাবলি জানে না। বাবলি এখন কিছুই জানে না, জানতে চায়ও না। বাবলির সমস্ত মন এখন উন্মুখ হয়ে চেয়ে আছে ক্যালেন্ডারের দিকে। আগস্টের 3 তারিখটা ও সবুজ পেন্সিল দিয়ে রাঙিয়ে রেখেছে ওর অফিসের ডায়েরিতে। 3 তারিখ অভি আসবে। 4 আর 5 তারিখের জন্য বাবলি ক্যাজুয়াল লিভের দরখাস্ত করে রেখেছে। বাবলি জানে না কেন, বাবলির মন বলছে যে ওই দুদিন ওর ছুটি নেওয়ার প্রয়োজন হবে, আর তখন যদি না পায় তাই আগে থেকেই বাবলি ছুটি চেয়ে রেখেছে। বাবলি এখন আগস্টের 3 দিনের প্রতীক্ষায় বেঁচে আছে, অনিমেষে সেই দিকেই চেয়ে আছে। বাবলি ভাবে বাবলিটা সেই ডোন্ট কেয়ার, বেপরোয়া স্বনির্ভর বাবলিটা কেমন বকি বোবা হয়ে গেছে। নিজের আনন্দ, নিজের সুখ, নিজের সমস্ত অস্তিত্বের জন্য মনে মনে কেমন অসহায়ের মতো অন্য একজন দূরের লোকের ওপর নির্ভর করতে হচ্ছে তাকে, একজন ক্যাবলা লোকের ওপর। এমন স্মার্ট বাবলির। দেখতে দেখতে আগস্টের 3 তারিখটা সত্যি একদিন এসে গেল। সময়ের যে পাখা আছে, সময় যখন ওড়ে উড়তে চায়, তখন সবুজ দিনগুলোকে মুখে করে কোনো হলুদ পাখির মতো সময় উড়ে যায়। বাবলি প্রথমে ঠিক করেছিল কাকুর গাড়িটা নিয়ে নিউ দিল্লি স্টেশনে যাবে অভিকে রিসিভ করতে। তারপরে ভাবল সেটা বাড়াবাড়ি হবে। বাড়াবাড়ি হলেও বাবলি তবু যেত, যদি না কাকার বন্ধু ও তার স্ত্রী স্টেশনে যেতেন। অবশ্য তারা তো যাবেনই, অভি তো তাদেরই আপনজন, ও তো বাবলির কেউ না, কেউ হয়তো হবেও না। এসব অনেক কিছু ভেবে শেষ পর্যন্ত স্টেশনে না গিয়ে রোজকার রুটিন মতো ক্লাবে গেল বাবলি, তারপর অফিস। আজ ও আরও বেশিক্ষণ খেলল। ব্যাকহ্যান্ড ফোরহ্যান্ড স্ট্রোকগুলি যত ভালো করে পারে, যতখানি সুইং করতে পারি করে নিল। খামোকা সারা কোর্টময় ও সিঙ্গাররতা হরিণীর মতো ছুটাছুটি করে বেড়ালো। ও যেন এই একদিনের খেলাই সুন্দরী হয়ে যাবে। ওর শরীরের যেখানে যেখানে এখনো যতটুকু বাড়তি মেদ আছে, সেটুকু যেন একদিনেই ও ঝরিয়ে ফেলবে, এমন ভাবতে লাগলো। অফিস থেকে বাড়ি ফিরতেই কাকিমা বলল, অভি ফোন করেছিল, আজ এবং কাল ও খুব ব্যস্ত থাকবে, আসতে পারবে না। পরশুদিন রাতে ও খেতে আসবে এখানে, পরদিন ইম্ফল চলে যাবে সকালের প্লেনে। তুই কেমন আছিস জিজ্ঞাসা করলো। ও সন্ধ্যাবেলায় দিল্লি ইউনিভার্সিটির এক প্রফেসরের বাড়িতে থাকবে, তোকে সেখানে ফোন করতে বলেছে। বাবলি মুখে বলল, কে এখন ফোন করবে? আমি এখন চান টান করব, ভাবো, তারপরে ফোন করার কথা ভাবা যাবে। তো ব্যস্ত লোক যখন, তখন দয়া করে ফোনও না করলেই পারতেন। কাকিমা হাসলেন, বললেন, তুই কি হাওয়ার সঙ্গেও ঝগড়া করবি নাকি? বাবলি বলল, ফোন নাম্বারটা কোথায় লিখে রেখেছ? কাকিমা বললেন, টেলিফোনের সামনেই রাখা আছে, প্যাডে। বাবলি বলল, থাক, দেখা যাবে ফোন করব কিনা। আসলে বাবলির তখনই ইচ্ছা করছিল ফোন করতে, কিন্তু ফোনটা বসার ঘরে, এবং কাকিমা বসার ঘরে বসেই বই পড়ছেন। ভালো করে কথা বলা যাবে না কাকিমা থাকলে। বাবলি ভাবল একটু পরে নিরিবিলি দেখে ও ফোনটা করবে। বাবলি চান করতে ঢুকলো বাথরুমে। শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ানোর পরই কাকিমা দরজা ধাক্কালেন, বললেন, অভি আবার ফোন করেছে, তোকে চাইছে। বাবলির সমস্ত শরীর আনন্দে থরথরিয়ে কেঁপে উঠল। মুখে বিন্দুমাত্র উৎসাহ না দেখিয়ে বলল, বলো যে আমি চান করছি, আমার বেরোতে দেরি হবে। কাকিমা কি একটা বিরক্তিসূচক কথা বললেন, বন্ধ দরজার অভ্যাসটাকে বোঝা গেল না, তারপর চলে গেলেন। বাবলির সমস্ত মন গুনগুনিয়ে উঠল। বাবলি গান জানে না, জানলেও খুশি হতো। ওর মনে অনেক সুর আছে, ও গান ভালোবাসে, কিন্তু ভগবান ওর গলায় সুর দেননি।
বাবলি সারা শরীরে সাবানের ফেনায় বুদবুদ তুলে মনে মনে নিরুচ্চারে গান গাইতে লাগলো। করে বেরিয়ে জামা কাপড় সবে পরছে, টেলিফোনটা আবার বাজলো। কাকিমা বোধহয় রান্নাঘরে গিয়েছিলেন কি বাথরুমে গিয়েছিলেন, হয়তো ওদের ঘরে। বাবলি দৌড়ে ফোনটা ধরলো। হ্যালো। ওপাশ থেকে অভির গলা শোনা গেল। বাবলি যন্ত্রচালিতের মতো ওদের বাড়ির নম্বরটা বলল। অভি লাজুক লাজুক গলায় বলল, বাবলির সঙ্গে কথা বলতে পারি? বাবলি হাসি চেপে বলল, আপনার নাম জানতে পারি? অভি বলল, আমার নাম অভি। ও, বাবলি বলল। তারপর বলল, ভেবেছিলাম আমার গলার স্বরটা চিনবেন, আমি কিন্তু আপনারটা চিনেছি। অভি হাসল, বলল, আমিও চিনেছিলাম, তবে আপনার মেজাজ টেজাজ কেমন আছে জানবার জন্য প্রথমেই বলিনি যে আপনাকে চিনেছি। টা কি দেখলেন আপনি? আর এতই মেজাজি লোক যদি আমি, তো আমাকে এতবার ফোন করা কেন? অভি আবার হাসল, বলল, রারে, কর্তব্য নেই বুঝি? আপনি হলেন গিয়ে আমার বসের শালীর মেয়ে, আপনার খোঁজ নেওয়া আমার কর্তব্য নয়? আপনার জন্য আনারসের আচার পাঠিয়েছেন আমার মাসিমা, আর খেস। এখন কি আপনি বাড়ি থাকবেন? বাবলি বলল, আমি বাড়ি থাকব, কিন্তু শুনলাম তো আপনার কাজ এবং কাল ফুরসাতি নেই। পরশু দিনের আগে এখানে আসা নাকি আপনার পক্ষে সম্ভব নয়। সেরকম বলেছিলাম, কিন্তু প্রায় ঝগড়া করেই এখান থেকে নিমন্ত্রণ না খেয়ে চলে যাচ্ছি। অনেক মিথ্যা কথা বলতে হলো আপনার জন্য। আমার জন্য? আপনাকে তো আমি মিথ্যা কথা বলতে বলিনি। আমার কথা ভেবে তো আপনার এত মাস ঘুমই হয়নি। বেশ কথা শিখেছেন কিন্তু আপনি। এতখানি পথ আমাকে নিয়ে এলেন ইস্ফল থেকে ডিমাপুরে, তখন তো জানা হয়নি যে এত কথা বলতে পারেন এবং এত গুছিয়ে। অভি একটু চুপ করে থাকলো, তারপর বলল, তা ঠিক, ওখানে জানা যায়নি। ওখানে আপনি থাকতে কিছু জানা যায়নি। যা কিছু জানার, যা কিছু বোঝার, সব আপনি চলে আসার পর জানা গেছে, বোঝা গেছে। তাছাড়া মিথ্যা কথাটা হয়তো শুধু আপনার জন্য বলিনি। তবে কার জন্য বলেছেন? অভি অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমার জন্য, হয়তো শুধু আমারই জন্য। আজ সকালে এখানে এসে অবধি আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল। কেন হঠাৎ এই তীব্রতা আমার ইচ্ছায় তা আমি জানি না। ভারী জানতে ইচ্ছা ছিল কেমন আছেন, বদলে গেছেন কিনা। পরক্ষণে আবার অভি বলল, আপনার ইচ্ছা করেনি? বাবলি বলল, কি ইচ্ছা? বলল, না, আমার কিছু ইচ্ছা করেনি। তবে আপনার যদি কোনো ইচ্ছা থাকে তা পূরণ করার কথা কনসিডার করতে পারি। অভি হাসল, বলল, আব্বা, আপনি বেশ দাম্ভিক আছেন। কি ভাবেন বলুন তো আপনি নিজেকে? আমি কি একেবারে ফ্যাল না? আমার কি কোনো পরিচয় নেই? আমাকে এরা এখানে বক্তৃতা দিতে নিমন্ত্রণ করে এনেছেন, তা জানেন? জানি, তাতে আমার কি? আমার কাছে আপনি কি? একমাত্র সেটাই আমার জানবার। অন্য লোকে আপনাকে কি করলো না করলো, কিভাবে জানলো, তা জানতে আমি উৎসুক নই। আপনার কোনো রকম বক্তৃতা শুনতেই আমি রাজি নই। তারপর বলল, ফোনেই কথা বলবেন না আসবেন? অভি লজ্জিত হলো, বলল, আসছি আসছি, কিন্তু ডিরেকশনটা একটু দিন। বাবলি কিভাবে ওদের বাড়ি আসতে হবে তা বলে দিল। অভি ফোন ছাড়তে ছাড়তে বলল, আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। সিঁড়িতে লাল রঙা কার্পেট পেতে রাখুন। বাবি হাসল, বলল, আচ্ছা। অভি বলল, ফোন ছাড়ুন। বাবলি বলল, না, আপনি আগে ছাড়ুন। অভি কট করে রিসিভারটা নামিয়ে রেখে দিল। বাবলি ফোন ছেড়ে অন্ধকার বারান্দায় এসে বসল। বাবলির নিজেকে খুব দুর্বল অসহায় মনে হচ্ছিল। আনন্দ যে মানুষকে এত বিব্রত করতে পারে তাও জানতো না। কারোর সঙ্গে ফোনে একটু কথা বলার মধ্যে যে এত বিবেশ করা ভালো লাগা থাকতে পারে তাও জানতো না। বাবলি বারান্দায় বসে থাকতে থাকতে কাকার গাড়ি ঢোকার শব্দ পেল। সিঁড়িতে কাকার পায়ের শব্দটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম মনে হলো। কাকা যেন খুব তাড়াতাড়ি উঠছেন। বাবলি
বারান্দা থেকে তাড়াতাড়ি ভেতরে এলো। কাকাকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। কাকা বললেন, এই ভাবি, তোর কাকিমা কোথায় রে? ঘরে। কেন, কি হয়েছে? না, আমাদের অফিসের বিমানবাবুর হঠাৎ সেরিব্রাল থ্রম্বোসিস অ্যাটাক হয়েছে। একটু আগে ডক্টর সেনের নার্সিংহোমে পৌঁছে দিয়ে এলাম। আপনারা নার্সিংহোমেই আছে। আমার উপর ভার পড়েছে তোর কাকিমাকে নিয়ে বিমানবাবুর স্ত্রীকে সঙ্গে নিয়ে নার্সিংহোমে যাবার। এই অবধি বলেই কাকু বলেন, কি গো, শুনছো? বলতে বলতে দৌড়ে শোবার ঘরে ঢুকলেন। মিনিট 2-3-এর মধ্যে কাকা কাকিমা বেরিয়ে গেলেন। কাকিমা বেরোনোর সময় বলে গেলেন, কিষান সিংকে বলে রাখিস পুরো মুরগিটাই রাত দে, আর আমাদের খাবার রান্নাঘরে রেখে শুয়ে পড়তে। আমি গরম করে খেয়ে নেব। তুই খেয়ে শুয়ে পড়িস, বুঝলি, যদি আমাদের দেরি হয়। কাকা কাকিমা বেরিয়ে যেতে বাবলির মনে খুব আনন্দ হলো, একটা নিজ স্বার্থপর আনন্দ। কাকার অফিসের বিমানবাবুকে বাবলি চেনে। ভদ্রলোক আশা করি ভালো হয়ে উঠবেন। ভদ্রলোকের ভালো হয়ে উঠতেই হবে, কারণ বাবলির প্রতি তিনি যে কনসিডারেশন দেখিয়েছেন তার তুলনা নেই। ঠিক যে সময় অভি আসবে তার একটু আগে কাকা কাকিমাকে বাড়ি থেকে চলে যেতে হলো, তো তারই অসুস্থতার জন্য। বাবলিকে একা থাকার এবং একা একা অভির সঙ্গে কথা বলার সুযোগ দিয়ে বাবলি ঠিক করলো বিমানবাবুর জন্য খুব প্রার্থনা করবে ভগবানের কাছে। কাকা কাকিমা চলে যাবার পর বাবলি আর বারান্দায় বসে থাকতে পারল না। ও একটা বাঁধনি প্রিন্টের ছাপা শাড়ি পরেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। যদিও একদিন টেনিস খেলে ও যথেষ্ট রোগা হয়েছে, তবুও এই ছাপা শাড়িতে ওর ফিগারটা যথেষ্ট ভালো দেখাচ্ছে না। আয়নার সামনে দাঁড়িয়ে ও নিজেকে নিয়ে, নিজের ফিগার নিয়ে বিব্রত হতে হতে নিজেকে কারোর চোখে, কারোর সামনে সুন্দর করে করে তুলে ধরবার এই চিরন্তনী মেয়েলি প্রচেষ্টায় নিজে খুব লজ্জিত হলো। ওর এতদিনের ধারণা ছিল যে ও অন্যদের মতো নয়। তাহলে কি কোনো ব্যাপারে জীবনের কোনো কোনো ক্ষেত্রে সব মেয়েরাই একরকম? অত ভাবার সময় নেই এখন বাবলির। তাড়াতাড়ি শাড়ি সায়া সব খুলে ফেলে হালকা নীলরঙা সিল্কের শাড়ি বের করলো। নীল ব্লাউজ, সিল্কের শাড়ি গায়ের সঙ্গে লেপ্টে থাকে। রোগা দেখায় যারা মোটার দিকে তাদের। তাড়াতাড়ি করে শাড়ি পরে ফেলে নীলরঙা মাদ্রাসি সিঁদুরের একটা টিপ পরে নিল ও। গায়ে একটু ইন্টিমেন্ট স্প্রে করে নিল। শাড়ি পরা শেষ হতে না হতেই কলিং বেলটা বাজলো। বাবলি দৌড়ে নিচে নেমে গেল সিঁড়ি বেয়ে। নিচে পৌঁছে দরজা খুলল। অভি দাঁড়িয়েছিল দরজায়, একটা ছাই ছাই রঙা টেরিকোটের বিজনেস স্যুট পরে। বাড়ির বাইরে আলোয় অভিকে খুব লম্বা মনে হচ্ছিল। যত লম্বা ও তার চেয়েও অনেক বেশি। বাবলির মাথাটা ওর বুকের কাছে ছিল। অভি সিঁড়িতে লাল কার্পেট পেতে রাখতে বলেছিল, কিন্তু তার বদলে বাবলি ওকে এক সুগন্ধি ফিকে নীল অভ্যর্থনা দিল। অভির অবাক চোখে ও বাবলিকে চিনতে পারছিল না। সেই একটু মোটার দিকে মিষ্টি মুখের মেয়েটি যেন লকলকে সাপের মতো হয়ে গেছে। রংটা কালো হয়েছে আগের থেকে, কালো নয়, বাদামি। আর চোখে মুখে সমস্ত শরীরে কি দারুণ এক চিকন আভা লেগেছে। অভি হাসল, কথা বলছিল না। বাবলিও হাসল, বলল, কি অত হাসার কি হয়েছে? অভি বলল, না, এখন তো দেখছি বাংলা সাহিত্যের নায়িকা হতে কোনো বাধা নেই আপনার। মানে? ভুরু তুলে বাবলি জিজ্ঞাসা করল। অভি হেসে বলল, এর মধ্যেই ভুলে গেলেন? আপনি বলেছিলেন বাঙালি লেখকদের ওপর আপনার ভীষণ রাগ, কারণ তা মাত্রই ফিগার ভালো হয়, দারুণ সুন্দরী হয়। এখন কিন্তু কোনো নিন্দুকও আপনার ফিগার ভালো নয় এ কথা বলতে পারবে না। বাবলি বলল, কি, এখানে দাঁড়িয়ে থাকা হবে না ভেতরে যাওয়া হবে? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনিই যেন কোনো সাহিত্যিক কি কবি। মানে আগে ছিলেন না, এখন হয়ে গেছেন। অভি বাবলির পাশে পাশে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, মনে মনে সকলেই কবি। কারোর কবিত্ব মনেই থাকে, আর কারোর বা কাগজে। তফাৎটা কি? আমি জানি না। তারপর বলল, এরকম দুদিনের হ্যারিকেন ট্যুরে আসার কি মানে হয়? আপনার জন্য আমি 2 দিন ছুটি নিয়েছিলাম, আপনি জানেন? আমার 2 দিনের ক্যাজুয়াল লিভ নষ্ট করলেন তো আপনি। অভি অবাক হয়ে তাকালো, তারপর ব্যথিত চোখ তুলে বলল, সরি, সত্যিই তো
ভেরি সরি, তবে কিছুই কি নষ্ট হয় বলে আপনি বিশ্বাস করেন? আমি কিন্তু করি না। কিছুই নষ্ট হয় না, সবই প্রাপ্তির ঘরে জমা পড়ে, জমা থাকে। কি থাকে না? আমি অত জানি না, বাবলি বলল অন্যদিকে মুখ ঘুরিয়ে। বসবার ঘরে গিয়ে ওরা বসলো। বাবলি বলল, কি খাবেন বলুন? অভি বলল, কিছু না। আপনার কি ধারণা কিছু খাবার জন্য অন্য লোকের কাছে মিথ্যা কথা বলে আমি দৌড়ে এলাম এখানে? বাবলি মুখ তুলে বলল, তবে কেন এলেন? শুধুই কর্তব্য করতে? বাবলির উজ্জ্বল কালো দুটি চোখ, তীক্ষ্ণ নাক, উঁচু হয়ে থাকা কণ্ঠার হাড় দুটো, রোদ লাগা বুক, বুকের পেলব ভাঁজটি সমস্ত এক ঝলকে অভির চোখে ভেসে উঠল। অভি চোখ নামিয়ে নিল, বলল, না, আসতে ভালো লাগলো তাই এলাম। শুধু একজনের সামনে অনেকক্ষণ চুপচাপ বসে থাকবো বলে এলাম। তারপর বলল, ঈশায় অন্যায় করেছি। বাবলি মুখ নামিয়ে নিল, কথা বলল না। দুজনেই কথা বলল না। দেওয়ালের মিউজিক্যাল ঘড়িটা টুংটাং আওয়াজ করে 7টা বাজল। বাবলি বলল, সত্যিই কিছু খাবেন না? না, অভি বলল। তারপর বলল, ভাবতেই ভালো লাগছে, আপনি ছোটবেলা থেকে এ বাড়িতে বড় হয়েছেন, খেলেছেন, দুষ্টুমি করেছেন, স্লেট পেন্সিলে অঙ্ক করেছেন। তারপর? তারপর কি? বাবলি চোখ তুলে বলল, তারপর একদিন ফ্রক ছেড়ে শাড়ি পরেছেন। তারপরেই হঠাৎ আজকের সন্ধ্যায় এমন আশ্চর্য রহস্যময় একজন মেয়ে হয়ে আমার সামনে বসে আছেন। ভাবতেই দারুণ লাগছে। বলে উঠে দাঁড়ালো অভি, বলল, চলুন আপনার ঘর দেখব। বাবলি খুব খুশি হলো, লজ্জাও পেল। আজ অবধি অন্য কোনো পুরুষ অভির মতো পুরুষ বাবলি সম্বন্ধে এত উৎসাহ দেখায়নি। ঘরে ঢুকে বাবলি বলল, এই যে আমার মা বাবার বিয়ের ছবি। মাকে আমি কখনো দেখিনি ফটোতে ছাড়া। অভি অনেকক্ষণ মনোযোগ সহকারে ছবিটা দেখল, তারপর বলল, আপনার মুখ ঠিক আপনার মায়ের মতো। বাবলি হাসলো, বলল, হ্যাঁ বাবা তাই বলেন। পরক্ষণেই অভি থমকে দাঁড়ালো, অন্য দিকের দেওয়ালে তাকিয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওইটি কার ছবি? কে? বাবলি লজ্জায় মাটির সঙ্গে মিশে গেল। দেওয়ালে খুব বড় করে এনলার্জ করা বাবলির 4 বছর বয়সের একটা ছবি। ন্যাড়া মাথা, ফোকলা দাঁত, ইজের আর নিমা পরে হাসছে। এ ছবিটা যে এতদিন এ দেওয়ালে এই কোণায় টাঙানো ছিল, এতদিন এ ঘরে থাকা সত্ত্বেও যে ছবিটা বাবলি কখনো আবিষ্কার করেনি, আজ অভির চোখ দিয়ে তাকে সেই ছোট্ট ন্যাড়ামুন্ডি বাবলিকে হঠাৎ আবিষ্কার করে ও নিজেই ভীষণ লজ্জিত হলো। অভি খুব জোরে হেসে উঠল, বলল, হাউ সুইট, কি দারুণ সুষ্টুনি মুষ্টুনি ছিলেন আপনি ছোটবেলায়, রীতিমতো কার্লি, আদর করে দিতে ইচ্ছা করছে। বাবলির কানের লতি দুটো লজ্জায় লাল হয়ে গেল। ও মুখ নামিয়ে নিল। এ ঘরে অভিকে নিয়ে আসার জন্য নিজেকে মনে মনে ধিক্কার দিল। অভি ওর দিকে চেয়ে বলল, কি হলো? আপনি এখনো দারুণ কার্লি, এখনো নিশ্চয়ই অনেকেরই আপনাকে আদর করতে ইচ্ছা করে। ঠিক এমন সময় কিষান সিং ওর নোংরা দুর্গন্ধ পায়জামা আর গেঞ্জিটা পরে একটা ছাল ছাড়ানো মুরগির গলা ধরে ঝুলিয়ে নিয়ে বাবলির ঘরে ঢুকলো। তারপর অভির প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট না দেখিয়ে বাবলিকে শুধালো, পুরা বানায়েঙ্গে? রাগে বাবলির গা জ্বলে গেল। কিষান সিংয়ের এত জামা কাপড় আছে, কিন্তু সেসব বাইরে বেরোনোর জন্য, রান্না করার সময়ও মরে গেলেও পরিষ্কার জামা পরবে না। বাবলি তাড়াতাড়ি বিরক্তির সঙ্গে বলল, হ্যাঁ আভি যাও। কিষান সিং চলে যেতেই অভি বলল, আপনি এত আপসেট হয়ে পড়লেন কেন? নোংরা জামা কাপড় না হলে রান্নার স্বাদ ভালো হয় না। দিল্লির মেয়ে জানেন না যে কাওয়ালা বা ভেলপুরিওয়ালার দাঁত নেই, নোংরা গামছা নেই, তার কাছে কেউ যায় না, কেউ খায় না। বাবলি মুখ সিটকালো, বলল, ইস, আপনি ভীষণ খারাপ। তারপর ওরা দুজনেই বারান্দায় এলো। অভি বলল, এখানে বসতে পারি? ভীষণ প্লেজেন্ট বারান্দাটা, দারুণ দৃশ্য কিন্তু এখান থেকে, তাই না? বাবলি বলল, হ্যাঁ। তারপর অভি বেতের চেয়ার টেনে বসার পর বাবলি শুধালো, বাতি জ্বালিয়ে দেব? অভি বলল, না,
থাক, অন্ধকারই ভালো লাগছে। রাস্তার লাইট পোস্টে লাগানো মার্কারি ভেপার ল্যাম্পটা থেকে একটা ফিকে নীলসে বেগুনি আলো এসে বারান্দায় পড়ছিল। অভি বাইরের দিকে চেয়েছিল। দূরে গাছপালা আর পোড়া পুরনো দুর্গটুকগুলির ধ্বংসাবশেষগুলো আধো অন্ধকারে মাথা উঁচিয়েছিল। বাবলিও বাইরে চেয়েছিল, মাঝে মাঝে দুজনে দুজনের দিকে মুখ ফেরাচ্ছিল। তারপর চোখাচোখি হতেই দুজনেই মুখ ঘুরিয়ে নিচ্ছিল। কেন যে তা ওরা কেউই জানে না। কেউই কোনো কথা বলছিল না। একটু আগে দুজনেই কত প্রগল্ভ আলোচনা করছিল, বলছিল কত অর্থহীন ছেলে মানুষই কথা। এখন ওরা দুজনেই বোবা হয়ে বসেছিল। ওরা কতক্ষণ এভাবে বসেছিল বাবলির মনে নেই। অনেকক্ষণ পর অভি বলল, কি করবেন ঠিক করেছেন? কিসের? বাবলি বলল, জীবনের। চাকরিতে তো ঢুকেছেন, এরপর কি প্ল্যান আপনার? কিছু কি ঠিক করেছেন? বাবলি বলল, কিছুই ঠিক করিনি। চাকরিটাও যে করব এমনও মনস্থির করিনি। অভি অবাক হলো, বলল, সে কি? IRS হলেন, ট্রেনিং নিলেন, জয়েন করলেন, আর চাকরি করবেন না কেন? বলিনি তো করব না, বলছি করবই যে এমন এখনো ঠিক নেই। তারপরই বলল, উইমেন স্লিপ সম্বন্ধে আপনার কি মতামত? আপনি কি মনে করেন মেয়েরা স্বাবলম্বী হলে, নিজেরা আয় করলেই তাদের স্বাধীনতা থাকা সম্ভব? তাদের নিজেদের ইচ্ছা মতন চলাফেরা করা সম্ভব? অভি অবাক হলো, বলল, এ তো আপনার নিজস্ব মতামতের ব্যাপার। কোনো পুরুষের মতামতের ওপর কোনো মেয়ে তার স্বাধীনতার প্রকৃতি নিশ্চয়ই ঠিক করে না। তবে উপার্জনের সঙ্গে কিছু স্বাধীনতা তো থাকেই, একথা অস্বীকার করার উপায় দেখি না। বাবলি বলল, জানি না, আমি হয়তো সেকেলে, অথবা অন্যভাবে বলতে হয় আমি হয়তো ফুল অফ কন্ট্রাডিকশনস। আমার কিন্তু মনে হয় যে মেয়েদের স্বাধীনতাটা পার্কে অথবা রাস্তায় লড়াই করে বা মাসান্তে কিছু টাকা রোজগার করে পাওয়া নয়, কারণ সে ব্যাপারটা একটি সমষ্টিগত পাওয়া। কিন্তু জীবনে সমষ্টির দাম কতটুকু? বুঝতাম মেয়েরা যদি বিয়ে করত, অন্য অনেক দেশের ছেলে মেয়েদের মতো জাস্ট লিভ টুগেদার করত, আজ এর সঙ্গে কাল ওর সঙ্গে, তারপর এমনই করে সঙ্গীর পর সঙ্গীর সঙ্গে, তাহলে বুঝতাম যারা সে জীবনে বিশ্বাস করে আমি তাদের দলে নই। আমি ছোটবেলা থেকে ঘরের স্বপ্ন দেখতাম, সুন্দর একটা থাকার জায়গা, এমন একজন স্বামী যে সব দিক দিয়ে আমার চেয়ে ভালো, সব দিক দিয়ে বড়, যাকে আমার সম্মান করতে একটুও দ্বিধা থাকবে না। অভি বলে উঠল, আর ছেলে মেয়ে? বাবলিও সপ্রতিভার সঙ্গে বলেছিল, কমপক্ষে 3টি ছেলে মেয়ে, ঘর ভর্তি কাজ, স্বামীর কাজ, বাচ্চাদের কাজ, এই নিয়েই আমি সুখী থাকব। এবং আমার স্বামীও আমার মধ্যে নিশ্চয়ই সম্মান করার মতো কিছু দেখবেন, আশা করি দেখবেন। তাহলেই আমি যে স্বাধীনতায় বিশ্বাস, সে স্বাধীনতা পাবো বলে আমি মনে করি। অভি অনেকক্ষণ চুপ করে থাকলো। বাবলি হেসে বলল, কি, আমার লম্বা বক্তৃতা শুনে আপনি ঘুমিয়ে পড়লেন? অভি বলল, ঘুমিয়ে পড়িনি, ভাবছি। আপনি তাহলে আপনার মনোমত ঘরের জন্য, মনোমত স্বামীর জন্য এমন চাকরিটাও ছাড়তে রাজি? আশ্চর্য, আজকাল এমন দেখা যায় না, শোনা যায় না বড়। বাবলি হাসলো, বলল, হ্যাঁ, ভারত সরকারের চাকরির চেয়ে আমি আমার স্বামীর চাকরি করা অনেক ভালো মনে করি। তারপরই বলল, আদ্রে মরোয়ার লেখা একটা বই আছে, দ্য আর্ট অফ লিভিংস, পড়েছেন? অভি বলল, না। যেখানে এক জায়গায় উনি বলেছেন যে ম্যাগনিচিউড কোনো ব্যাপারই নয়, যে কোনো পারফেক্ট জিনিসই পারফেক্ট। একজন গৃহিণী তার গৃহিণীপনায়, তার ভালোবাসায়, তার সহনশীলতায়, তার বুদ্ধিতে যদি তার ছোট্ট সংসারকে সুষ্ঠুভাবে চালিত করতে পারে, তবে তার কর্তৃত্বের মধ্যে আর যে জননেতা কোনো এক বিরাট দেশের সমস্ত ক্রিয়াকলাপ কৃতিত্বের সঙ্গে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে, তার মধ্যে কৃতিত্বের মাত্রার কোনো তারতম্য নেই। দেশ চালানোর মতো ছোট সংসার সুন্দরভাবে চালানো একই রকম কৃতিত্ব। আমি সেই কৃতিত্বকে অনেক বড় বলে মনে করি। আমি জানি না মন মতো ঘর, মনমতো স্বামী পাবো কিনা। মন মতো স্বামী না পেলে বিয়ে করাও হবে না।
চাকরি ছাড়ারও কথাও ওঠে না। অভি হাসল, বলল, আপনার যোগ্য ছেলে কি ভারতবর্ষে আছে? বাবলি হাসল, বলল, ঠাট্টা করছেন বুঝি? অভি গম্ভীর গলায় বলল, ঠাট্টা করছি বলে মনে হলো বুঝি আপনার? বাবলি বলল, তাই তো। আমি কি আমার যোগ্যতা কতটুকু, আমার রূপগুণের ব্যবহার কতখানি, তা আমার নিজের তো অজানা নয়। আমি অত্যন্ত সাধারণ। অভি বলল, না, আপনি রীতিমতো ফ্যাসাদে ফেললেন। আপনার সঙ্গে আপনার যোগ্য কোনো ছেলের আলাপ করিয়ে দেওয়াটা দেখছি কর্তব্যে দাঁড়িয়ে গেল এখন। তারপরে একটু থেমে বলল, আলাপ করবেন আমার এক বন্ধুর সঙ্গে? সে এখন দিল্লিতেই পোস্টেড। সে আপনার যোগ্য হলেও হতে পারে, আমার চেয়ে সে 100 গুণ ভালো সব দিক দিয়ে। বলুন তো আলাপ করিয়ে দিই। বাবলির খুব অপমানিত লাগলো ওর নিজেকে। ছি ছি, ও কি নির্লজ্জের মতো অভির কাছে নিজের নিবেদন করলো, আর অভি চালাকের মতো কথাটা এড়িয়ে গেল। ওর সঙ্গে আলাপ করাতে চাইল অন্য কারোর। বাবলি অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর কেটে কেটে বলল, না ধন্যবাদ, আমার জন্য আপনার এত কষ্ট স্বীকার করতে হবে না। আমি নাবালিকা নই, আমার স্বামী নির্বাচনের ব্যাপারে আপনার সহায়তা না হলেও চলবে। অভি চমকে মুখ তুলে তাকালো, তারপর লজ্জিত গলায় বলল, আই অ্যাম সরি। আমি কথাটা কিন্তু সিরিয়াসলি বলেছিলাম, আন্তরিকভাবেই, আপনাকে কোনোভাবে আঘাত করতে চাইনি। বাবলি হেসে ব্যাপারটা লঘু করে দিয়ে বলল, আঘাত আমার এত সহজে লাগে না। ছোটবেলায় মা হারানো মেয়ে, ছোটবেলা থেকেই অনেক আঘাতে অভ্যস্ত হয়ে গেছি। কিছুক্ষণ পর অভি কোনো কথা বলছে না দেখে বাবলি কথা অন্যদিকে ঘোরানোর জন্য বলল, তাহলে পরশু রাতে খেতে আসছেন তো? কি কি খেতে ভালোবাসেন আপনি? এখানে তো ডিমাপুরের রশিদ আলী নেই, তবে যদি বলেন কি খেতে ভালোবাসেন তাহলে আমি নিজে রান্না করব। অফিস তো ভুল করেই ছুটি নিয়ে ফেলেছি। যখন ছুটি নিই তখন বুঝতে পারিনি যে আমার আপনার জন্য যতখানি ভাবনা আপনার তো নেই আমার জন্য। ব্যাপারটা ছেলে মানুষই হয়ে গেছে। যাই হোক, অন্তত সারাদিন রান্না করে পাপের প্রায়শ্চিত্ত করা যাবে। এখন বলুন দয়া করে কি খেতে ভালোবাসেন? অভি একদৃষ্টে অনেকক্ষণ বাবলির মুখের দিকে চেয়ে রইল। আস্তে তস্ত্রে একটা আলতো হাসি ওর মুখময় ছড়িয়ে পড়ল, বিস্ময়ের হাসি, যে হাসি ওর পক্ষে লুকানো সম্ভব ছিল না। তারপর বলল, ভালো করে শুনুন, কি কি খেতে ভালোবাসি। নারকেল দিয়ে মুগের ডাল, ঝিঙে পোস্ত, তেলকই, ধনেপাতা দিয়ে, হ্যাঁ, আর 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 হ্যাঁ, তারপর ভেবে বলল, আনারসের চাটনি। বাবলি বলল, ব্যাস, আর কিছুই ভালোবাসেন না? অভি বলল, ভালো অনেক কিছুই বাসি, কিন্তু এই যদি খাওয়ান তাহলেই ভীষণ খুশি হই। আসল ব্যাপারটা কি জানেন? চিরদিন বাইরে বাইরে একা একা থাকা, চাকর বাকরের দয়ায় খাওয়া পড়া। আসলে যা ভালোবাসি তা হচ্ছে খাওয়ার সময় কেউ সামনে বসে থাকুক, আমার সঙ্গে বসে খাক, তারপরে গল্প করতে করতে খাই, কিন্তু একজন কেউ থাকুক যে এটা ওটা সেটা এগিয়ে দিতে পারে, নুনটা সসটা, ব্যাস এতেই খুশি। আপনি আমার খাওয়ার সময় আমার সামনে বসে থাকবেন তো? বাবলির বুকের মধ্যে কি যেন কি একটা ব্যথা মোচড় দিয়ে উঠল। বাবলি স্বতঃস্ফূর্তভাবে বলল, নিশ্চয়ই বসবো। ওর বলল, ইস্ফলে আমার খাওয়া দাওয়ার খুব অযত্ন হয় না। অভি বলল, না, অযত্ন হবে কেন? আমার কাছে যে ছেলেটি আছে সে চমৎকার, খুব আদর যত্ন করে, তবে কোথায় যেন কি একটা বাকি থেকে যায়, কি যেন নেই মনে হয়। আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। বাবলি বলল, না বললেও বুঝতে পারি। অভি বলল, ইস্ফলে আর একবার চলে আসুন আপনি। সেবার এত অল্প দিন থাকলেন যে কিছুই তো দেখা হয়নি আপনার। তারপর আপনার সঙ্গে আলাপ হলো একেবারে চলে আসার সময়, স্কট হিসাবে। এবার এলে বন্ধুত্বের দাবিতে আপনাকে যা যা দেখাবার
সে সব ঘুরিয়ে দেখাবো, আমার বাংলোয় নিয়ে যাব, আসবেন? বাবলি ক্যাজুয়ালি বলল, পুজোর সময় কি কলকাতা যাবেন? অভি বলল, না, কলকাতা গিয়ে কি করব? এবারে মায়ের সঙ্গে দেখা হয়ে গেল, মা তো এখন থেকে দিদি জামাইবাবুর সঙ্গে থাকবেন বোম্বেতে। আর কলকাতার আকর্ষণ যে বন্ধুরা, তারা তো সকলেই সারা পৃথিবীতে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে। কলকাতার এখন আর কোনো আকর্ষণই নেই আমার কাছে, ইস্ফলেই থাকবো। কি করবেন ছুটিতে একা একা? বাবলি শুধালো। খাবো, একটু লেখাপড়া করব, নিজের শখের টেনিস খেলবো আর ঘুমাবো। হঠাৎ বাবলি বলল, আমি যদি পুজোর সময় যাই? অভি আনন্দে প্রায় লাফিয়ে উঠল, বলল, আসবেন? আসুন না, তাহলে তো গ্র্যান্ড হয়, আমারও ছুটি থাকবে, আপনাকে সবসময় কোম্পানি দিতে পারবো। বাবলি বলল, কিন্তু পুজোর সময় মাসিমা মেসোমশাই বোধ হয় কলকাতা আসবেন, আমি তাহলে কোথায় থাকবো? ভালো হোটেল আছে ইস্ফলে? আছে আছে, অভি বলল, হোটেল দ্য ওভি, আমার হোটেলে থাকবেন। 5 স্টার হোটেল নয়, থাকতে কষ্ট হবে আপনার, কিন্তু শোয়ার ঘর, অ্যাটাচ বাথ এবং অন্যান্য সমস্ত সুবিধা পাবেন, প্লাস ট্যুরিস্ট গাইড পর্যন্ত। আসবেন তো? তারপর বলল, আমি ভাবতে পারছি না যে আপনি সত্যি সত্যিই আসবেন। পুজোর তত বেশি দেরি নেই, আর মাস দেরেক। আমি তাহলে ফিরে গিয়েই আমার গাড়িটা একেবারে ঠিকঠাক করে ফেলবো, খুব মজা হবে, প্লিজ আসুন। বাবলি বলল, কথা দিতে পারছি না, তবে চেষ্টা করব, খুব চেষ্টা করব। একটু পরে বাবি বলল, একটা কথা বলবো আপনাকে। আচ্ছা, ডিমাপুরের রাস্তায় আপনি যখন আপনার গাড়ির পেছনে আব্রাকা ডাবরা বলে আমার কথা মতো লাথি মেরেছিলেন, তখন সত্যিই কি আপনি ভেবেছিলেন যে ওই মন্ত্রে গাড়ি চলবে? আপনি কি ওসবে বিশ্বাস করেন? অভি হো হো করে হেসে উঠল, বলল, ভালোই হলো আপনি কথাটা তুললেন বলে। দেখুন, আপনি ইস্ফল থেকে বেরোনোর পর থেকেই বাত্রায় বুঝেছিলেন যে আপনি ভীষণ বুদ্ধিমতী। এও বুঝেছিলাম যে আপনার এই বুদ্ধিমত্তার জন্য স্বাভাবিক কারণেই আপনি গর্বিত। আমাকে বোকা বানিয়েও আপনি একরকমের নিষ্ঠুর আনন্দ পাচ্ছিলেন। এ কথা যখন বুঝেইছিলাম, তখন কেন আর আপনার আনন্দ থেকে আপনাকে বিনা কারণে বঞ্চিত করি আমি? তাই যা যা বলছিলেন, যখনই বলছিলেন তাই করছিলাম, তাই করে আপনাকে খুশি মনে রাখার চেষ্টা করছিলাম। অন্যায় করেছিলাম কি? বাবলির মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেল। বাবলি হাসির মতো শীষ তুলে বলল, ইস, আপনি কি খারাপ! আপনি জেনে শুনে অমন বোকা সেজেছিলেন? কি ডেঞ্জারাস লোক আপনি বাবা! হঠাৎ ঘড়ি দেখল অভি, বলল, ওরে বাবা, অনেক রাত হয়ে গেল, বৌদির হাতে মাথা কাটবেন আমার, এবার উঠি কেমন? বাবলি বলল, যা ইচ্ছা। অভি উঠতে উঠতে বলল, আমার যা ইচ্ছা? আমার কোনো ইচ্ছাই নেই। বাবলি বলল, না, ইচ্ছা পূরণ না হলে সে ইচ্ছা থেকেই বা লাভ কি? অভি ঘাড় বেঁকিয়ে তাকালো বাবলির দিকে। এক আশ্চর্য ভালো লাগা ও কৌতুক মেশানো হাসিতে ওর মুখ আবার ভরে উঠল। হঠাৎ অভি ডান হাতটা বাড়িয়ে বাবলির ডান হাতের পাতাটা ধরে ফেলল। তারপর বাবলির হাতটা ওর মুখের কাছে তুলে নিয়ে ওর ঠোঁট ছোঁয়ালো বাবলির হাতে। তারপর বলল, কেন জানি না আপনাকে আমার খুব ভালো লেগে গেছে। তারপর হঠাৎ বলল, আমাকে ক্ষমা করবেন। বাবলি বুক নামিয়েছিল। বাবলির কানের লতি আনন্দে ভালোবাসায় লাল ও গরম হয়ে উঠেছিল। বাবলি মুখ নামিয়েই রইল। অভি ক্ষমা চাওয়ার গলায় বলল, আপনি রাগ করলেন? না, বাবলি বলল। অভি বাবলির একেবারে সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ওর চোখের গভীরে কি যেন খোঁজার চেষ্টা করতে লাগলো। পরেক্ষণেই অভি নিচু হয়ে বাবলির চোখের পাতায় চুমু খেলো। বাবলি এক মুহূর্ত অভির বুকের ওপর মাথাটা নুইয়ে রাখলো। পর মুহূর্তে ও ছিটকে সরে এলো। ওর মনে হলো ওর সারা শরীর কি এক যেন আগুন জ্বলে উঠেছে, দাউ দাউ করে জ্বলছে, যে আগুনের নাম জানে না ও। বাবলি জানলো না সেই মুহূর্তে যে আগুন আর কখনো নিভবে না, তুষের আগুনের মতো
নিঃশব্দে ধিকে ধিকে করে জ্বলবে বাবলির শরীরের সমস্ত অণুতে পরমাণুতে আর বাবলির মনের মলিকিউলে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আজকের জন্য এইটুকানি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।